মধ্যে আপনি প্রবেশ করতে পারছেন। তথ্যের যদি আপনাদের যতটা বিশালতা থাকে, আপনার বিচারের দৃষ্টিভঙ্গিটাও তত গভীর হবে। আর এই ইতিহাসের বিচার বিশ্লেষণের মাপকাঠিও কিন্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। নানা রকম নতুন, নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস বিচারের চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে আজকের আলোচনায় আমরা সেটার একটা নানা রূপে প্রতিফলন পেয়েছি। শুরুতে যারা আলোচনা করলেন, তারা এর নানা দিক তারা নির্দেশ করেছেন এবং সেখানে যেমন তথ্যের কথা এসছে, তেমনি তত্ত্বের কথাও এসছে। তো তত্ত্বের এবং তথ্যের ২ এর সম্মিলন একজনের ভিতরে অনেক সময় ঘটে না। আর একটা প্রধান কাজ যেটা আমি বলেছিলাম যে তথ্য সংগ্রহ, তথ্যের ভান্ডার তৈরি করা এবং সেটাকে বিন্যস্ত করা। আর এই কাজটা কোনো একটা বই যে করে দিবে যে এটাই হচ্ছে আমার নারায়ণগঞ্জের প্রামাণ্য ইতিহাস, সেটা আসলে এখানে কখনো ঘটবে না। কিন্তু এই যে যদি আমরা বলি নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝছি যে এখানে অনেক প্রশ্নও আছে আর এখানে অনেক বিশালতা আছে। অনেক কিছু এখানে বলা যেতে পারে যে বিষয়গুলো এইভাবে আসে না এবং বিষয়টা আসলে এত বড় যে একটা গ্রন্থেও সেটার প্রতি সুবিচার করা যায় না। এবং আমার যেটা মনে হয়েছে যে এখানে আরও কিছু, কিছু দিক হয়তো যুক্ত হতে পারত। এটা বই পড়তে গিয়ে আমারও মনে হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে যেভাবে যেই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে সেটার গুরুত্বটা কোথায়? বা সেটা আজকে নারায়ণগঞ্জের জন্য, নারায়ণগঞ্জের যারা শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত রয়েছেন, শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন আর নতুন প্রজন্ম গড়ে উঠছেন, তাদের সামনে এই বইটার গুরুত্বটা কোথায়? আমার মনে হয় যে আমরা সবাই এটা স্বীকার করি যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে। কাজটার অপূর্ণতা এই কাজটাকে কোনোভাবেই ম্লান করে না। কিন্তু এইখানে যেই বিষয়গুলো উঠে এসছে, সেইগুলো ধরেও আমরা আসলে অনেক রকমভাবে অনেক দিকে আমরা অগ্রসর হতে পারি। আমি এই বইটা পড়তে, পড়তে আমার মনে হয়েছিল বাংলাদেশের আসলে প্রত্যেকটি অঞ্চলেরই অনেক নানা রকম বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা অক্ষুণ্ণতা আছে। বাংলার ইতিহাসের সঙ্গে তা যেমন জড়িত, কিন্তু প্রতিটি অঞ্চলের অনেক নিজস্বতা আছে এবং এই নিজস্বতাগুলোর অনেকভাবে এটার কোনো মানে এটার বৈচিত্র্যটা এত যে বাংলা ভাষাটাই যদি আমরা ধরি, ভাষাতাত্ত্বিকরা এটা বলে থাকেন যারা ভাষা লিঙ্গুইস্টিক যারা, যে এই বাংলা অঞ্চলে প্রতি ১০ কিলোমিটারে মানুষের মুখের ভাষাটা পাল্টে যায় এবং সেই কাজটাও কিন্তু আমরা অনুভব করি আমরা এবং আমরা তো আর এখন তো সেটা আরও নানা রকমভাবে মিলনের মিশ্রণেও একটা রূপ দিচ্ছে। আবার সেখানে বন্দর নগরী তার আবার একটা নিজস্ব চরিত্র রয়েছে। বন্দর নগরীতে আবার নানা উপাদান এসে মিলিত হয়। নারায়ণগঞ্জ একটা খুব বড় রকমের একটা বন্দর নগরী, যেটা এখানে আলোচনা হচ্ছিল এবং সেখানে পাট একটা বড় ভূমিকা পালন করেছে। আর বিশেষ করে এই আলোচনায় যখন এই সুলতানি আমল বা মোগল আমলের কথাগুলো আসে, তখন তো আমরা এটা বুঝি যে ওই সময়ের যে সমস্ত যোগাযোগটা এই বাংলা অঞ্চলে নদী নির্ভর ছিল এবং নদী নির্ভর ছিল বলেই যে দুর্গ বা মসজিদও যদি আমরা বলি, সেগুলো নানা রকমভাবে এই অঞ্চল জুড়ে ছিল এবং এই সবকিছু মিলিয়ে দেখতে গেলে তো আমরা একটা বিশাল একটা বলা যায় যে চ্যালেঞ্জের সম্মুখীন হই। আবার এটাও বলা হয় যে মধ্যযুগের বাংলাদেশের ইতিহাস চর্চায় ফার্সি না জানলে এই ইতিহাসটা চর্চা করাটা সম্পূর্ণ হবে না। আমরাও দুর্ভাগ্যক্রমে একসময় ফার্সি অধ্যয়নটা এখানে খুবই জোরদার ছিল এবং ঢাকার আলিয়া মাদ্রাসা তো একটা বিখ্যাত কেন্দ্র ছিল ফার্সি এবং আমাদের অনেক পরিবারই আসলে পূর্ববর্তী অনেক আগের প্রজন্মে বাড়িতেও ফার্সি কিতাব ছিল, ফার্সি কিস্সা কাহিনী তো বাংলাদেশের লোকগান, লোকপালারই একটা অংশ হয়ে উঠেছিল। তো আবার কিছু, কিছু ফার্সি বলা যায় যে যদি আমরা বলি অ্যানালস অফ হিস্ট্রি, সিয়ার দক্ষিণ বা এরকম লেখা, সেই লেখাগুলো এখন বলা হচ্ছে যে সেই লেখাগুলো যে তখন যে দ্বন্দ্বটা ছিল যেটা যদি বলি যে মোগল শাসন দ্বন্দ্ব বা মোগলদের সঙ্গে ভারতীয় দ্বন্দ্ব, এই সমস্ত কিছুটা আবার সেইখানে প্রতিফলিত হয়েছে। ফলে ইতিহাসের আতর গ্রন্থকেও বা ইতিহাসের প্রামাণ্য গ্রন্থ বলে উঠেছিল সেটাকেও যাচাই বাছাই করে ঐতিহাসিকরা তুলে আনে। তো সব মিলে আমি বলবো যে একটা পরম্পরার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জকে এখানে উপস্থাপন করার চেষ্টা হয়েছে আর বিশেষ করে শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপরে জোরটা দিয়ে একটা ক্রোনোলজি যদি বলি একটা ধারাবাহিক উপস্থাপনের এখানে চেষ্টা হয়েছে। আর এই চেষ্টাটাই আমার মনে হয় যে বিস্তারও আছে এখানে যে ঐতিহ্য বলতে যে
দিকগুলো বলা হয় সেখানে নানা দিকই তোলার চেষ্টা হয়েছে, আবার এখানে অনেক দিক এখানে হয়তো ওইভাবে উঠে আসেনি। আমরা বহু রকমভাবে আসলে ইতিহাসের বিচার হয়। আর এটার থেকে এটা যদি সমগ্র চিত্র বলি, সমগ্র তো বলা যাবে না, কিন্তু একটা ব্রডার ভিশন যদি বলি যে একটা প্রশস্ত দৃষ্টিতে দেখার চেষ্টা হয়েছে। তো একক গ্রন্থের কাছে আমরা সব দাবিটা নিয়ে আসতে পারি না ঠিকই, আবার একক গ্রন্থেও অনেক কিছু চলে আসারও একটা প্রত্যাশা থাকে, এবং আজকে যেটা মনে হচ্ছে আমার আলোচনায় যে নারায়ণগঞ্জ গাছের প্রত্যাশাটা এই বইয়ের যা বলা হয়েছে তার চেয়ে অনেক বড়, এবং সেটাই বোধহয় আমার মনে হয় যে যদি বলি এই বইয়ের